আরও একদিন পর শরণের যাওয়ার কথা থাকলেও একদিন আগেই শরণকে চলে যেতে হলো। শরণের মা হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, এজন্য শরণ একদিন আগেই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে। বাসে বসে আছে শরণ। মা ওকে বাড়ি ফেরানোর জন্য অনেক মিথ্যাচার করেছে এই পর্যন্ত, কিন্তু এবার সত্যি সে অসুস্থ হয়ে পড়েছে। ওর একমাত্র কারণ শরণের ফুপি। তিনি নাকি বাসায় এসে আজেবাজে কথা বলে গেছে, তার থেকেই তিনি অসুস্থ। শরণের ফুপি নিজের মেয়ের বিয়ে অনেক আগে থেকেই শরণের সাথে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বোনের কথায় শরণের বাবা ইব্রাহিম হোসেন ও রাজি হয়েছিল, কিন্তু এই বিয়েতে অমত করেছে শরণ। শরণ একটা ম্যাচিউর মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু তার ফুফাতো বোন হৈমি একেবারেই নাদান টাইপের। বয়স ও অল্প, ওর থেকে কমপক্ষে 9-10 বছরের ছোট হবে। কয়দিন আগেও ওর সামনে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করেছে, সেই মেয়েকে নাকি ওর বিয়ে করতে হবে। ভাবতেই কেমন চোখ মুখ কুঁচকে আসে ওর। হৈমি একবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, বয়স সর্বোচ্চ 17 হবে, যেখানে ওর বয়স 27। হাঁটুর বয়সী বোনের নজরে দেখা মেয়েটাকে ও স্ত্রী হিসেবে কোনোদিন মানতে পারবে না। অনেক আগে থেকেই ফুপি এসব নিয়ে বাড়িতে ঝামেলা করে, রাগ করে বাড়ি আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। আবার রাগ অভিমান ভেঙে আসলেও বিয়ের জন্য ঝামেলা করতে লাগে। হৈমিও হয়েছে মায়ের মতো, কথা বলা ও যায় না, ভাবখানা এমন করে যেন ওর সাথে বিয়ে হয়ে গেছে। সবাই রাজি থাকলেও এখন অবধি শরণ এই সম্বন্ধে রাজি হয়নি। ওর পক্ষে একমাত্র শরণের মা আছেন, তিনিও ছেলের অমতে কিছুই করতে চায় না। অন্যত্র পাত্রী দেখা নিয়েও ঝামেলা করেছে ফ-ই-কার প-ই-কার। শরণ মনমতো পাত্রী না পাওয়ায় এই ঝামেলা থেকেও বের হতে পারছিল না। তারপর পূর্ণতার প্রতি যখন নজর আটকে গেল, তখন নিজের সমস্ত ধ্যান জ্ঞান পূর্ণতার উপর নিবন্ধ করে ঢাকা ছুটে আসে। ভেবেছিল একেবারে পূর্ণতা নিয়েই রাজশাহী ফিরবে, নিজের ভালোবাসাকেও জয় করা হবে, সাথে ফুপির টেনশন মাথা থেকে নামবে। মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে ফুপি বাসায় এসে, এসব শুনে মা অসুস্থ। এসব শুনে আর নিজের জেদ বজায় রাখতে পারল না শরণ। এর একটা হেস্তনেস্ত করবে, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রথমবার যখন পাত্রী দেখতে গিয়েছিল তখন হৈমির সাথে দেখা হয়েছিল। তখন ওর বেয়াদবিগুলো এখনো ওর মনে পড়লে রাগে চোখ মুখ লাল হয়ে ওঠে। শরণের জন্য পাত্রী দেখা শুরু হয়। মায়ের উপর সমস্ত দায়িত্ব দিয়েছে শরণ। প্রথম পাত্রীর নাম শরণ ভুলে গেছে, কিন্তু মনে আছে তখন হৈমি 9-এ পড়ে। দেখতে বাচ্চা একটা মেয়ে, তাকে নিয়ে ফুপি ওদের বাসায় এলো। ওরা পাত্রীর বাড়ি থেকে এসে কেবল সোফায় বসে আলোচনা করছিল। শরণের পাত্রী পছন্দ হয়নি, কেন হয়নি ও নিজেও জানে না। পাত্রী যথেষ্ট সুন্দরী, লম্বা, মাথা ভর্তি চুল। তবুও শরণের তাকে ভালো লাগেনি। এই ভালো না লাগার কারণ শরণ বাবা মাকে বলতে পারছিল না। শুধু বলেছিল, মা মেয়ে সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু আমার কেন জানি নিজের জন্য তাকে পারফেক্ট মনে হচ্ছে না। ছেলেকে ভীষণ ভালোবাসে সোমা বেগম। ছেলের পছন্দ হয়নি, তাহলে এখানে আর কথা এগুবে না। শরণ কথা শেষ করে নিজের রুমে যাচ্ছিল, তখনই বাসায় এসে উপস্থিত হয় ফুপি এবং হৈমি। মেয়ের হাত ধরে টেনে বাসায় এসে চিৎকার করে উঠে। শরণ ফুপির ভয়ঙ্কর চেহারা দেখে কপাল কুঁচকে এগিয়ে আসে। শরণের ফুপি হালিমা বেগম শরণের সামনে মেয়েকে টেনে এনে দাঁড়ায়। তারপর হৈমিকে শরণের পাশে দাঁড় করিয়ে বলে, আমার মেয়েকে নাকি তোর পাশে মানায় না, কোনো দিক দিয়ে মানায় না। হ্যাঁ, আজকালকার ছেলেরা তো কচি মেয়েই খোঁজে, আমার মেয়ে দেখতে সুন্দরী, উঁচা লম্বা, দেখতে কোথায় ছোট লাগছে, তোর সমান হয়ে গেছে, ওকে বিয়ে করতে তোর কোথায় সমস্যা? হ্যাঁ। হৈমি বেয়াদবটা চট করেই শরণের হাত ধরে নিল। শরণ কিছু বলতে যাবে, হৈমিকে নিজের হাত জড়িয়ে ধরতে দেখে বিমূঢ় হয়ে যায়। শরণ ফুপিকে সেখানে রেখেই হৈমিকে টেনে ভেতরে নিয়ে আসে। তারপর হৈমির হাত নিজের বাহু থেকে টেনে ছাড়িয়ে বলে, এই তোর লজ্জা লাগছে না?
আমার হাত ওভাবে চেপে ধরলি কেন বেয়াদবের মতো? হৈমি ধমক খেয়ে চোখ মুখ ফুলিয়ে বলল, বকছো কেন? আমাদের তো 2 দিন পর বিয়ে হবে, তোমার হাত ধরলে সমস্যা কোথায়? শরণ থাপ্পড় দিতে হাত তুলেও হাত মুঠো করে নামিয়ে নিল। হৈমি অবাক হয়ে তাকিয়ে আছে। শরণ বলল, আমি কি তোর সমবয়সী? তুই আমাকে তুমি করে কথা বলছিস কেন? বড় ভাইয়ের সাথে কেউ তুমি করে কথা বলে? আপনি করে কথা বল বেয়াদব। হৈমি ধমক খেয়ে কাঁপতে কাঁপতে বলল, আব্বুর সাথে তো আম্মু তুমি করে কথা বলে। কয়দিন পর আমাদের ও বিয়ে হয়ে যাবে, তাই আমি ও তুমি করে কথা বলছি। ধমকে উঠল শরণ। চেঁচিয়ে বলল, এক থাপ্পড় দিয়ে গাল ফুলিয়ে ফেলব। যা মুখে আসছে বলে দিচ্ছিস। এখনই বিয়ে করতে লাফাচ্ছে। কত বয়স তোর? হ্যাঁ, তোকে বিয়ে করে কি আমি বাল্যবিবাহের জন্য জেলের ভাত খাবো নাকি? এখনই বিয়ের শখ জেগেছে? ফুপি তোর মাথাটা একদম নষ্ট করে দিয়েছে। হৈমি ধমক খেয়ে কান্না করে দিল, কিন্তু কান্না করতে করতে বলল, তুমি খুব পচা, আমাকে বকো। বিয়ের পর আমি তোমাকে খুব মারব। শরণ আবার ওর মুখে বিয়ের কথা শুনে মারতে আসলে হৈমি ভয় এক দৌড়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে এলো। শরণ রাগে বিছানায় বসে কাঁপতে লাগল। যেমন ফুপি তেমন নিজের মেয়েকেও বানিয়েছে। এইটুকু মেয়েকে কেমন বিয়ের জন্য লাফালাফি করছে। মেয়েটাকে একদম নষ্ট করে ফেলছে ফুপিট। বাসের যাত্রাটা খুব লম্বা মনে হলো শরণের কাছে। বাসায় ফিরে এর একটা হেস্তনেস্ত না করা পর্যন্ত ওর শান্তি লাগছে না। শরণ ব্যাগের চেইন খুলে পানির বোতল বের করতেই সেখানেই একটা নীল রঙের ডায়েরি নজরে এলো। শরণ পানি না খেয়ে ডায়েরি বের করে একটা দীর্ঘশ্বাস ফেলল। গতকাল রাতেই এটা প্রভাতের রুমে পেয়েছে শরণ। রাতে যখন ও নিদ্রায় শায়িত হতে পারছিল না, উঠে বাইরে ঘুরতে লাগলো, হঠাৎ ওর চোখ চলে যায় প্রভাতের রুমের দিকে। রুমটা হাট করে খোলা, ও দেখতে পায় মাঝরাতে পূর্ণতা রুমে বসে আছে, হাতে কিছু ধরা। শরণ দরজার আড়ালে থেকে পূর্ণতাকে নজরে রাখতে লাগে। চাইলেই সামনে যেতে পারত, কিন্তু কেন জানি পূর্ণতাকে বিরক্ত করতে ইচ্ছে করে না। পূর্ণতা ওকে দেখলেই মেজাজ গরম করে ফেলে। ওর এই শান্তি ওর নষ্ট করতে ইচ্ছে হয় না। পূর্ণতা হঠাৎ ডায়েরি বন্ধ করে সেটা বিছানার নিচে লুকিয়ে রেখে উঠে রুম থেকে বেরিয়ে যায়। শরণ পূর্ণতার বের হবার সময় দরজা থেকে সরে দাঁড়ায়। পূর্ণতা চলে যাবার পর ও রুমে প্রবেশ করে আর ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে খাটের নিচে উকি মেরে নীল রঙের ডায়েরি নজরে আসে। বক্স খাট না থাকায় খাটের তলায় ভালোই জায়গা। শরণ অনিচ্ছা সত্ত্বেও ডায়েরি হাতে তুলে নেয়। তারপর ফোনের আলোয় প্রথম পেজ খুলে ফেলে। কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া উচিত হয়, শরণ জানে, মানে এটা অন্যায়, কিন্তু পূর্ণতার ব্যাপারে জানার এই সুযোগ হাতছাড়া করতে চায় না। যত কঠিন হোক এই অধ্যায় শরণ শেষ জানতে চায়। শরণ লুকিয়ে ডায়েরি নিয়ে নিজের রুমে ফিরে আসে। ডায়েরি সাবধানে ব্যাগে লুকিয়ে রেখে ঘুমিয়ে যায়। সকালে মায়ের খবর শুনে এটা ফিরিয়ে দেওয়ার কথা ভুলে যায়। ও ভেবেছিল আজকের দিনটা ওই বাসায় থাকবে, ও লুকিয়ে এই ডায়েরি পড়বে, তারপর রাতের আগেই ওটা জায়গা মতো রেখে দিবে, কিন্তু সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। ভুলে এটা সাথে করে রাজশাহী চলে যাচ্ছে। পূর্ণতা এটা না পেয়ে কি করবে কে জানে। এখন ফোন করে বলার উপায় নেই, তাছাড়া ফিরিয়ে দেওয়াও এখন অসম্ভব। চিন্তিত মুখে শরণ ডায়েরিটার দিকে তাকিয়ে আছে। সৃষ্টিকর্তা ও চাইছিল এটা ওর কাছে থাকুন। এটা তিনি আমার সাথে এনেছে, এর রহস্য না জেনে আমি এটা ফিরিয়ে দিতে পারি না। শরণ বসে আছে মায়ের সামনে। সোমা বেগম ছেলের হাত ধরে বললেন, কত শুকিয়ে গেছিস। ডিভোর্সি একটা মেয়ের পেছনে আর কত দিন ঘুরবি? দেখ, আমি তোর জন্য ওই মেয়েটা ডিভোর্সি জানার পরও রাজি হয়েছিলাম, কিন্তু আর কত বলতো। আমার সোনার টুকরো ছেলে তুই। তোর জন্য কত মেয়ে আছে, কিন্তু তুই কিনা এমন এক মেয়ে পছন্দ করলি যে তোর যোগ্য না। আমার কথায় তোর রাগ হতে পারে, কিন্তু তুই বল ওই মেয়ে কি তোর যোগ্য?
বিবাহিত অবস্থায় মেয়েটা তোকে মিথ্যা বলেছে পরে ওই বাড়ির ছেলে দিদানের সাথে আলোচনা না করলে কি তুই জানতে পারতি তার এক্স ওয়াইফ ছিল? সবার বিপক্ষে গিয়েও আমি তোর কথা চিন্তা করে মেনে নিয়েছিলাম, কিন্তু ওই মেয়ে তো তবুও তোকে পাত্তা দেয় না। এতদিন মেয়েটার পিছু ঘুরে কি পেলি? এদিকে তোর ফুপির অত্যাচার, সবার কালো মুখ আমার হজম করতে হচ্ছে শুধু তোর জন্য। তবুও তুই আমার কথা না ভেবে ওই মেয়ের জন্য পড়ে থাকবি। পরিবার চাকরি সব ফেলে ওই মেয়ের জন্য বৈরাগী হয়ে ঢাকা পড়ে থাকবি। আর কত দিনের থেকে তো আমার মনে হচ্ছে তোর ফুপির কথায় রাজি হয়ে হৈমির সাথে তোর বিয়ে দেওয়া ভালো। একটা ডিভোর্সি মেয়ের থেকে হৈমি অবশ্যই বেস্ট। শরণ মায়ের হাত ধরে বলল, প্লিজ মা, তুমি অন্তত আমায় এমন কথা বলো না। আগে আমার জীবনে কেউ ছিল না, তবুও আমি হৈমিকে চাইনি। এখন আমার জীবনে একজন এসেছে, আমি তাকে ভালোবাসি। পূর্ণতাকে ছাড়া আমি অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারবো না মা। তোর জন্য কি মেয়ের অভাব? তুই কেন একটা ডিভোর্সি মেয়ের পেছনে পড়ে থাকবি? তবুও মেয়ের এত তুচ্ছতাচ্ছিল্য সহ্য করে। শরণ চট করেই মায়ের মুখ চেপে ধরল এবং বলল, প্লিজ মা, এই শব্দটা আর উচ্চারণ করো না। আমি চাই না পূর্ণতা ডিভোর্সি এই খবরটা এই বাড়ির কেউ জানুক। পূর্ণতা আমার ভালোবাসা, ওকে আমি বিয়ে করে সসম্মানে এই বাসায় নিয়ে আসবো একদিন। আমি চাই না সেদিন ওর দিকে কেউ বাঁকা দৃষ্টিতে ফেলুক। যে মেয়ে তোকে 2 আনাও দাম দেয় না, তার জন্য এত চিন্তা। ও তোকে কোনোদিন বিয়ে করতে রাজি হবে বলে তোর মনে হয়? রাজি হতে হয়তো টাইম লাগবে, কিন্তু রাজি করাতে পারলে তোমার ছেলের জীবনটা সুখের হবে মা। তোমার ছেলে তার ভালোবাসা ফিরে পাবে। তুমি কি চাও না? অনেক চেয়েছি, আর চাই না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি আর চাই না তুই ওই মেয়ের আশেপাশে যাস। আমি পারবো না তোমার কথা রাখতে মা। আমি পূর্ণতাকে ছাড়তে পারবো না, গম্ভীর কণ্ঠে বলল শরণ। সোমা বেগম চিৎকার করে উঠল, শরণ, ফেরার পথ নেই মা। চিৎকার করে, তুমি আমার মন থেকে পূর্ণতাকে সরাতে পারবে না। সোমা বেগম শরণের কথায় আজ আর নরম হলেন না। তার এক কথা, সে শরণকে অন্য জায়গায় বিয়ে দিবে। শরণ মায়ের সাথে তর্ক শেষ করে হতাশ হয়ে নিজের রুমে ফিরল। তারিন ভাইয়ের রুমে এসে ভাইকে খেতে ডাকল। শরণ খাবে না বলে ঘুমিয়ে পড়ল। শরণ আসার খবরটা হালিমা বেগমের কানে চলে যেতেই এসে পড়ল মেয়ে নিয়ে। শরণের ঘুম ভাঙল বাইরে ফুপির চিৎকার চেঁচামেচি শুনে। রেগে শরণ বাইরে এসে দেখল হৈমি মায়ের পাশে বসে আছে জোরসড় হয়ে। শরণ এসে সামনে বসতেই হালিমা বেগম ঠান্ডা হয়ে গেল। শরণ হৈমির দিকে তাকিয়ে বলল, হৈমি, তুই তো খুব বড় হয়ে গেছিস। এবার তোকে বিয়ে দিতে হবে। হৈমি লজ্জা কাচুমাচু মুখে বলল, কেমন আছো? শরণ বলল, দাঁড়া তো, কতটুকু লম্বা হয়েছিস দেখি। হৈমি কপাল কুঁচকে ফেলল। মায়ের দিকে তাকালো কি করবে বুঝতে না পেরে। হালিমা বেগম টেনে মেয়েকে দাঁড় করিয়ে বলল, এখন আর আমার মেয়েকে ছোট বলে তুই না করতে পারবি না। ঠিকই বলেছ ফুপি, হৈমি তো অনেক লম্বা হয়েছে, কিন্তু সমস্যা তো এক জায়গাতেই। হালিমা আতঙ্ক ছড়িয়ে বলল, কি সমস্যা? আমার আবার এত লম্বা মেয়ে পছন্দ না। এত লম্বা হয়েছে হৈমি, ওকে তো কয়দিন পর আমার থেকেও লম্বা লাগবে। তখন কি বাজে লাগবে বলো? সবাই বলবে আমার থেকে আমার বউ লম্বা। চোখ মুখ শক্ত করে ফেলল হালিমা বেগম। শরণের কথার মানে এতক্ষণ তিনি বুঝতে পারলেন। এভাবে তাকে ও তার মেয়েকে শরণ অপমান করছে। তুই কিন্তু অপমান করছিস শরণ। শরণ ভাবলেশহীন কণ্ঠে বলল, আচ্ছা ফুপি, তুমি আমার কাছে মেয়েকে বিয়ে দেবার জন্য এত উতলা হয়েছ কেন বলো তো?
তোমার মেয়ের কি কোন সমস্যা আছে? অন্য জায়গায় কি বিয়ে দিতে পারবে না? এজন্য কি আমার কাছে বিয়ে দিতে এত উঠে পড়ে লেগেছ? হালিমা বেগমের গায়ে লাগলো খুব কথাটা, মেয়ের সমস্যা আছে বলল, এত বড় অপমান। তিনি ন্যাকা কান্না জুড়ে দিলেন। শরণের বাবা ইব্রাহিম হোসেন এগিয়ে এসে শরণকে ধমক দিলেন। ভেতর রুমে থেকে শরণের মাও এগিয়ে আসলেন। সোমা বেগম এসে হৈমিকে ডেকে নিজের কাছে এনে ওর গাল ছুঁয়ে বললেন, আমার ছেলের বউ আমি তোকেই করব। ছেলের পাগলামিতে অনেক সায় দিয়েছি আর না, এবার ওর পাগলামি থামাতে হবে। হালিমা বেগম কান্না থামিয়ে দুহাতে চটজলদি চোখ মুছে হাসিমুখে তাকালেন সোমা বেগমের দিকে। শরণ মায়ের দিকে বিস্ময় কিংকর্তৃব্যবিমূঢ় হয়ে তাকিয়ে আছে। মায়ের কথা ও মুখের হাসি ওকে বাকরুদ্ধ করে দিল। মা এই কথাটা কিভাবে দিল? এত কিছু বুঝানোর পরও মা এই বিয়েতে সম্মতি কিভাবে দিতে পারল? তারিন হৈমিকে জড়িয়ে ধরে বলে উঠল, হৈমি আপু, ফাইনালি আম্মু রাজি হলো। এবার আর তোমাকে আমার ভাবি করা থেকে আটকাতে পারবে না। শরণ মায়ের দিকে বিস্ময় কণ্ঠে বলল, মা এসব কি বলছো? অনেক পাগলামি হয়েছে, এবার এসব বাদ দিয়ে সবার কথা শোন। হৈমিকে আমি ছেলের বউ করতে চাই। শরণ রাগে গজগজ করে চলে গেল। মা এভাবে পাল্টি খাবারে কল্পনাও করেনি শরণ। এখন এসব কিভাবে আটকাবে ও জানে না। পূর্ণতাকেও রাজি করাতে পারল না, এদিকে মাও বিপক্ষে চলে গেল। এখন কি করবে ও? হৈমি তারিনকে নিয়ে শরণের রুমের সামনে এসে দেখে ভেতরে থেকে দরজা আটকানো। হৈমি বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে শরণকে ডেকে দরজা খুলতে বলল। শরণ ভেতরে থেকে একটা ধমক দিয়ে দিল। তারিন আর হৈমি ধমক খেয়ে দৌড়ে পালিয়ে এলো ভয়ে। শরণ বিছানায় শুয়ে আছে, রাগে ওর কপালের রগ ফুলে উঠছে। বাসায় এসে এভাবে ফেঁসে যাবে কল্পনাও করেনি। বাইরে সবাই ওর বিয়ের ডেট পর্যন্ত ঠিক করে ফেলেছে, অথচ এই বিয়েতে ওর কোন মতো নেই, তাতে কারো মাথা ব্যথা নেই। সবাই মিলে প্ল্যান করে এসব করেছে, এখন স্পষ্টভাবে বুঝতে পারছে শরণ। নিজের বাড়িকে এখন জেলখানার থেকে কম কিছু লাগছে না। শরণ রুম থেকে বের হতে পারছে না ভয়। বাইরে ঘুরঘুর করছে হৈমি, বের হলেই মাথায় চড়ে বসতে চাইছে। এমনিতেই এই মেয়ে অতি পাকনা, দুই পা এগিয়ে থাকে সবসময়, এখন তো সবারই সম্মতি পেয়েছে। বিয়ের ডেট অবধি ফিক্সড করে ফেলেছে, এখন কি আর এই মেয়েকে থামানো সম্ভব? হৈমিকে দেখলে শরণের রাগে ওর গাল বরাবর থাপ্পড় মারতে ইচ্ছা করছে। কই যাচ্ছ? শরণ বাসা থেকে বের হচ্ছিল, ওকে কেউ বাসার বাইরে অবধি যেতে দিচ্ছে না। সবাই এক হয়ে বলেছে বিয়ের আগে ওকে বাসার বাইরে যেতে দিবে না। শরণ লুকিয়ে বাইরে যাচ্ছিল, কিন্তু এই মেয়ে নিশাচরের মতো রাত জেগে বসে আছে। শরণ রাগান্বিত স্বরে বলল, তুই এখানে কি করছিস? তোমাকে পাহারা দিচ্ছে। মানে? মামি বলেছে তুমি সুযোগ পেলেই পালিয়ে যাবে। অনেক কষ্টে সব ঠিকমতো হচ্ছে, তোমাকে তো আমি পালাতে দিতে পারবো না। তখন আমার বিয়ে হবে কার সাথে? এত বড় রিস্ক আমি নিতে পারবো না। তাই আমি নিজে ভেবেছি এই 2 রাত তোমায় পাহারা দেব। শরণ কপাল কুঁচকে বলল, 2 রাত মানে? উফ, তুমি তো জানোই না, আমাদের সামনের বৃহস্পতিবার কাবিন হবে, তারপর মাসখানেক পর অনুষ্ঠান। বলতে বলতে হৈমি লজ্জায় লাল হয়ে উঠল। ওর লজ্জা পাওয়া দেখে শরণের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, ও গটগট করে রুমে চলে গেল। হৈমি পিছু ডেকে জিজ্ঞেস করল চেঁচিয়ে, তোমার হাতে ওটা কি? নীল রঙের দেখি। শরণ ভেবেছিল বাগানে বসে ডায়েরি পড়বে, কিন্তু এই বাড়িতে ওর সমস্ত শান্তি শেষ। এই ডায়েরিটা পড়তে ওর ভয় লাগছে, ভালোবাসার মানুষটির ভালোবাসা পড়তে ওর বুক কাঁপে। তাই তো পড়তে গিয়েও পড়তে পারেনি। ডায়েরি হতে অতীত। তপ্ত দুপুর, সূর্য খাড়া হয়ে পূর্ণতার মাথায় দাঁড়িয়ে আছে। পূর্ণতার পরনের কলেজের সাদা নীল ড্রেস, মাথায় হিজাব, কাঁধে স্কুল ব্যাগ।
গরমে পূর্ণতার ফর্সা মুখশ্রী লাল হয়ে উঠেছে, কপালে ও নাক বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, শরীর ঘামে ভিজে উঠছে। পূর্ণতা খাম্বার মতো শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওর পায়ে কালো জুতো। পূর্ণতা টিস্যু দিয়ে মুখের ঘাম মুছে নিল। গরমে ওর শরীর যেন সিদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তাতে ওর বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। পূর্ণতার নজর আটকে আছে এক জায়গায়। আশেপাশে গাছের অভাব নেই, কিন্তু পূর্ণতা শক্ত হয়ে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। যেন রোদের তাপে ইচ্ছে করে তার শরীর পুড়ছে। হঠাৎ কারো ধাক্কায় সম্মতি ফিরে পেল পূর্ণতা। পূর্ণতার কলেজের নিউ ফ্রেন্ড রূপা বলল, এই পূর্ণ, কি হয়েছে তোর? এমন ঠাটা পড়া রোদের তাপে দাঁড়িয়ে আছিস কেন? পূর্ণতা তাকালো ওর দিকে, তারপর মুখে আঙুল চেপে বলল, আস্তে কথা বল। আমি একজনের উপর নজর রাখছি। কপাল কুঁচকে এলো রূপা নিচু স্বরে বলল, কার উপর? পূর্ণতা ওকে টেনে নিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। তারপর দুজনেই গাছের আড়াল থেকে মাথা বের করে উকি মারল। পূর্ণতা হাত উঁচু করে সামনে একটা ছেলে ও মেয়েকে দেখালো, দুজনে বেঞ্চের উপর বসে কিছু নিয়ে কথা বলছে। ছেলেটা কিছু বলছে, মেয়েকে ফুপিয়ে কাঁদছে। পূর্ণতা জ্বলন্ত আখি পল্লবে তাদের দিকে তাকিয়ে ছিল ধ্যান জ্ঞান খুলে। রূপা এক পলক দুজনকে দেখে পূর্ণতাকে ফিসফিস করে বলল, তাদের উপর নজর রেখে কি করবি? তারা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। দেখিস না মেয়েটা কাঁদছে, মনে হয় বয়ফ্রেন্ড এর সাথে ঝগড়া হয়েছে, তাই বয়ফ্রেন্ড তাকে বুঝাচ্ছে। এদের দেখে আমাদের কি কাজ? রূপা নিচু স্বরে বলে তাকালো পূর্ণতার দিকে। পূর্ণতা ওকে টেনে গাল বরাবর থাপ্পড় দিয়ে বসল। রূপা গাল ধরে অবুঝ কণ্ঠে বলল, কি হলো, মারলি কেন? পূর্ণতা আরেকবার দুজনের দিকে তাকিয়ে বলল, ওই দুজনকে দেখে তোর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে হচ্ছে। রূপা পূর্ণতার আগে কটমট চেহারা দেখে ঢোক গিলে বোবা বনে গেল। পূর্ণতার আগে অগ্নিশর্মা রূপ ধারণ করে বলল, ওকে জানিস? রূপা মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিল। পূর্ণতা বলল, ওটা প্রভাত। রূপা চোখ বড় বড় করে বলল, কি? তোর বয়ফ্রেন্ড প্রভাত? পূর্ণতা দাঁতে দাঁত চেপে বলল, হুম। আজকে ওর একদিন কি আমার যতদিন লাগে? ওর কত বড় সাহস, ও গার্লফ্রেন্ড থাকতে আরেক মেয়ে নিয়ে পার্কে আসে। রূপা বলল, তোকে ঠকালো। পূর্ণতার আগে কাঁপতে কাঁপতে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। তারপর বড় বড় পা ফেলে এগিয়ে যেতে লাগলো প্রভাতের দিকে। প্রভাত একটা মেয়েকে নিয়ে পার্কের বেঞ্চে বসে আছে। পূর্ণতা আর রূপার কলেজ থেকে এই পার্ক 10 মিনিটের রাস্তা। কলেজ শেষ হয়েছে আজ আগেই, সবগুলো ক্লাস হয়নি। এজন্য দুই বান্ধবী মিলে পার্কে এসেছে। পূর্ণতা কলেজে অ্যাডমিশন নিয়েছে, 1 মাস হয়েছে। এই পার্কে এখনো আসা হয়নি, এজন্য আজ সুযোগ পেয়ে দুই বান্ধবী চলে আসে। এসে পূর্ণতার নজরে পড়ে প্রভাত ও একটা মেয়ের উপর। দুজনে বেঞ্চে বসে আছে, মেয়েটা ফুপিয়ে কাঁদছে আর প্রভাত তাকে কি যেন বলছে, দুজনকেই ভালো মতো দেখা যাচ্ছিল। ওদের একসাথে দেখে পূর্ণতার তো সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। রাগে কাঁপতে থাকেও, পাথরের মতো দাঁড়িয়ে হা করে তাকিয়ে থাকে। পূর্ণতার পিছু রূপা ও এগিয়ে আসছে। 1 মাসেই দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এজন্য তো বান্ধবীর হাতের থাপ্পড় খেয়েও ওর মধ্যে রাগের ছিটে ফোঁটা নেই।
পূর্ণতাকে দেখে চমকে উঠে প্রভাত। বসা থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, পূর্ণতা তুমি এখানে? এখন তো তোমার ক্লাস টাইম। পূর্ণতা এক পলক রাগী চোখে প্রভাতের দিকে তাকিয়ে তাকালো পাশের বসে থাকা মেয়েটার দিকে। মেয়েটি পূর্ণতা ও রূপার উপস্থিতিতে কান্না থামিয়ে দিল। পূর্ণতা চিবিয়ে চিবিয়ে বলল, ছিল কিন্তু আজকে 2টা ক্লাস হয়ে ছুটি দিয়ে দিয়েছে। নয়তো জানতেই পারতাম না তুমি আমার চোখের আড়ালে কি করে বেড়াও। আরেক মেয়ে নিয়ে পার্কে এসে বসে আছো। প্রভাত কিছু বলতে যাবে, পূর্ণতা হাত দিয়ে ওকে থামিয়ে বলল, কিছু বলো না। তুমি এখন বলবে এটা তোমার গার্লফ্রেন্ড না, বন্ধুর গার্লফ্রেন্ড। হেনত্তান, আমার সেসব শুনে সময় নষ্ট করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। এই মেয়ে তোমার গার্লফ্রেন্ড হলেও আমার কিছুই যায় আসে না, কারণ আমার এত দয়ার শরীর না যে আমি তোমাদের একসাথে দেখে কেঁদে কেটে চলে যাব, তোমাকে মেয়ের সাথে ফেলে যাব। নো নেভার। আমার বয়ফ্রেন্ড এর সাথে প্রেম করার অপরাধে আমি এই মেয়েকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব, নচেত আমার নাম পূর্ণতা নয়। বলেই ক্রোধের সাথে এগিয়ে গেল পূর্ণতা মেয়েটির দিকে এবং খামচে ধরল ওর মাথার চুল। শক্ত করে টেনে ধরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের সাথে পার্কে এসে ন্যাকামি করে কাঁদিস? আমার বয়ফ্রেন্ডের দিকে হাত বাড়ানো হাত আমি আজ ভেঙে দেব। যে চোখ দিয়ে প্রভাতের দিকে নজর দিছিস ওই চোখ আমি গেলে দেব। বলেই পূর্ণতা ওর হাত মোচড়ে দিল। প্রভাত বিস্ময়, হতবাক, নির্বাক। দৌড়ে গিয়ে প্রভাত পূর্ণতাকে ধরার আগে আরেকটা ছেলে দৌড়ে মেয়েটাকে ধরল। প্রভাতের দিকে চেয়ে ছেলেটি অসহায় কণ্ঠে বলল, প্রভাত তাড়াতাড়ি তোর গার্লফ্রেন্ডকে থামা। এই মেয়ে তো নিধির অবস্থা খারাপ করে ছাড়বে। প্রভাত দৌড়ে এসে দুহাতে পূর্ণতার হাত চেপে ধরে ওকে টেনে সরিয়ে আনল নিধির থেকে। নিধি ছাড়া পেতেই বলল, এটা কি মেয়ে নাকি ডাইনি? পূর্ণতা চিৎকার করে উঠল, তুই ডাইনিট, শাকচুন্নি। পূর্ণতা রাগে কাঁপছে। প্রভাত ওকে শান্ত করতে ওর দু গালে হাত রেখে বলল, এত রাগ কেন? এত রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেছিলাম না? এত রাগ করতে মানা করেছিলাম? পূর্ণতা রাগে কাঁপতে কাঁপতে বলল, ছাড়ো আমাকে। ওই মেয়েকে আমি মেরে ফেলব। ও কিভাবে তোমার সাথে এখানে এসেছে ও জানে না তুমি শুধু আমার। দোষ তো শুধু ওর না আমার। ও তাহলে একা ওকে মারছো কেন? তোমাকে আমি কিছু করব না ভেবেছ? আমি ভালোবাসি তোমায় তাই বলে সব মেনে নিব এত সোজা না। আমি আগে ওকে মেরে তোমার জীবনে থেকে সরাবো, তারপর তোমার ব্যবস্থা করব। আমার মতো কিউট সুইট একটা মেয়ের এত ভালোবাসা পেয়েও ওই ডাইনি শাকচুন্নি মেয়ের সাথে তুমি এখানে এসেছো। লুচ্চামি করার জায়গা পাও না। আমি থাকতে তুমি ওই মেয়ের সাথে ইটিসপিটিস করো। প্রভাত ওর কথায় হেসে ফেলল। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে? প্রভাত বলল, না হাসছি না, সরি তুমি বলো না। ভাবি আপনি শান্ত হন। আপনার আর কাউকে শাস্তি দিতে হবে না। নিধি আমার গার্লফ্রেন্ড। প্রভাত শুধু আমাকে হেল্প করছিল, কিন্তু আপনি যা করলেন আগে জানলে আমি আরো 1 মাস নিধির রাগ সহ্য করতাম। তবুও প্রভাত এর সাহায্য নিতে আসতাম না। এখন 1 মাস কি নিধি মনে হয় আমার সাথে ব্রেকআপই করে দিবে? প্রভাত তোর গার্লফ্রেন্ড এত ডেঞ্জারাস আগে বলবি না। জুড়তে এসে আরো ভেঙে গেল সম্পর্কটা। বলেই ছেলেটি রাগী নিধির পিছু গেল। পূর্ণতা কপাল কুঁচকে ছেলেটার কথা শুনল। প্রভাত পূর্ণতাকে বেঞ্চে বসিয়ে পূর্ণতা ব্যাগ থেকে মামপট বের করে বলল, পানি খাও। পূর্ণতা ঢকঢক করে পানি খেয়ে ভয়ার্ত চোখে তাকালো প্রভাতের দিকে। প্রভাতের মুখে মিটিমিটি হাসি। পূর্ণতা অপরাধীর ন্যায় মুখ করে বলল, ওটা তোমার গার্লফ্রেন্ড ছিল না। প্রভাত গা ঝাড়া দিয়ে বলল, একটাকেই সামলাতে পারি না আরো। সোনারা আমাকে কি ভাবল? লজ্জায় পূর্ণতার চোখ মুখ শুকিয়ে এলো। প্রভাত বলল, যে রূপ আজ দেখালে আরেক মেয়েদিকে এখন তাকাতেও তো আমার ভয় করবে। বাপরে, এত রাগ কারো থাকে?
পূর্ণতা গাল ফুলিয়ে বলল, তো কি তুমি ভাবো আমি এসব দেখেও শান্ত থাকব? আমার বান্ধবী রূপাকে জিজ্ঞেস করো, ও নিজেও তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভেবেছে। আমার ভাবাটা কি ভুল? তুমি আমার সাথে কথা বলতে পারতে। এমন ভাবে উত্তেজিত হয়ে আসলে নিধি তো বেচারা উপর আরো রেগে গেল। এমনিতেই দুজনে 1 মাস যাবৎ রাগারাগি করে কথা বলছে না, এরপর তো মুখও দেখবে না। সরি, কিন্তু এটা যদি সত্যি তোমার গার্লফ্রেন্ড হতো আমি ওকে মেরাই দিতাম। তা আর বুঝতে বাকি নেই। আপনার রাগের সাথে আমি পরিচিত হয়ে গেছি অনেক আগেই। এবার এই অধমকে ক্ষমা করেন। বন্ধুর গার্লফ্রেন্ডের সাথেও আমি তোমায় সহ্য করতে পারবো না, বুঝেছ? মেয়েদের থেকে 10 হাত দূরত্ব বজায় রেখে চলবে, নয়তো আমার এই রূপ তুমি অনেকবার দেখবে। প্রভাত পূর্ণতার হাত ধরে বলল, রাগ কমাও তো। রাগে নাকমুখ লাল করে ফেলেছ। এখন তো জানো তোমার প্রভাত তোমারই আছে। অযথা রাগ করে আর মাথা গরম করো না। এখন আসো একটু প্রেম করি। বন্ধুর গার্লফ্রেন্ডের রাগ তো কমাতে পারলাম না, তুমি চলে এসেছে, এখন প্রেমটা অন্তত করতে দাও। পূর্ণতা ওর হাত থেকে হাত ঝামটা দিয়ে ছাড়িয়ে বলল, দূরে যাও আমার থেকে। এখন প্রেম পাচ্ছে তাই না? তোমাকে আমি বলেছিলাম না, যা করবে করার আগে আমাকে আগে জানিয়েছেন নিবে। আগে থেকে জানালে কি আমার এমনটা করতাম? সব তোমার জন্য হয়েছে, তারা আমায় এখন কি ভাবছে, ছি, আমার খুব লজ্জা লাগছে। কিন্তু তোমার ওই রূপ দেখে আমার কিন্তু ভীষণ মজা লেগেছে। পূর্ণতা নাক কুঁচকে বলল, কি? পূর্ণতাকে দুহাতে প্রভাত জড়িয়ে ধরতে চাইল। পূর্ণতা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এই রূপা, এখানে আয়, অত দূরে দাঁড়িয়ে আছিস কেন? চমকে উঠে প্রভাত দুহাত গুটিয়ে নিল এবং রূপার দিকে তাকিয়ে বলল, আসেন আসেন, পাবেন, লজ্জা পাবেন না। রূপা এগিয়ে এসে পূর্ণতার কানে কানে বলল, আমি যাই, তোরা প্রেম কর। তোদের মধ্যে কাবাব মে হাড্ডি হতে চাই না। কাল দেখা হবে, বাই। রূপা প্রভাতের দিকে দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভাইয়া, নেক্সট টাইম আমার মাথা গরম বান্ধবীকে সব জানিয়ে করবেন। এমন রাগ করেছিল, এই দেখেন আমার গাল লাল করে ফেলেছে, এটা আপনার উপর রাগ করে। আপনি উল্টোপাল্টা কিছু করলে শুধু আপনি না, ওর আশেপাশের সব মানুষকে ও নাস্তানাবুদ করে ছাড়বে। প্রভাত হেসে ফেলল ওর কথায়। রূপা বিদায় নিয়ে চলে যেতে পূর্ণতা আর চোখে তাকালো প্রভাতের দিকে, তারপর বলল, হাসছেন কেন? প্রভাত এগিয়ে এসে পূর্ণতাকে দুহাতে বাহুডোরে আবদ্ধ করে জড়িয়ে ধরে বলল, ভাবছি আমি না থাকলে এই মেয়েটির কি হবে, তখন কিভাবে তার দিন কাটবে। পূর্ণতা ওর হাতের বাঁধন আলগা করে বুকে কিল মেরে বলল, আমাকে ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা আছে নাকি? একেবারে মেরে ফেলবে আমায় ছাড়তে চাইলে। প্রভাত পূর্ণতার চোখে চোখ রেখে বলল, পাগলি প্রভাত, তার পূর্ণতাকে রেখে কোথায় যাবে? কোথাও গিয়ে কি আমি শান্তিতে থাকতে পারবো? যেখানে পূর্ণতা, যেখানে প্রভাত। পূর্ণতা এক চিলতে হেসে শক্ত করে প্রভাতকে জড়িয়ে ধরল। চলবে।